আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। চলো তোমাদের সাথে মানব কল্যাণ নিয়ে কথা বলি। মানব কল্যাণের প্রচলিত সংজ্ঞা, প্রচলিত ডাইমেনশন এবং রাইটার যেটা মনে করেন তার মধ্যে বিস্তর ফারাক, এটা আমরা জানি। তো আসো দেখি তোমাদের প্রশ্ন এবং মাস্টার ক্লাসের মানব কল্যাণ পর্বটা তোমাদের 7 নম্বর লেকচার। এখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারপরে চিটাগং বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর এবং জিএসটি তে প্রশ্ন করতে পারো। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নাই ভাইরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন আসছে এখান থেকে। ডিইউ তে এখান থেকে রিটার্ন আসছে, অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নটা এটা এখান থেকে দিছিল। এখন বোঝো, 1 নম্বরের এমসিকিউ আসা ভালো না অনুচ্ছেদ আসা ভালো? অনুচ্ছেদ আসলে অনেক নম্বরের মামলা, তাই না? 5টা প্রশ্ন যদি দেয়, 1 করে 5, 2 করে দিলে 10, 4টা দিয়ে 2.5 করে দিলে 10, তো 5-এর কম হওয়ার তো কোনো চান্সই নেই। তো এখন এই হলো অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে রিটার্ন আসছে, সুতরাং এটাকে খুব সিরিয়াসলি দেখবা। এমসিকিউর ক্ষেত্রে হয়তো আমরা 2 স্টার বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে, কিন্তু রিটার্ন ধরলে তো এটা অনেক বিশাল কিছু। তোমাদের রিটার্নেরও ইনশাল্লাহ ক্লাস থাকবে সামনে, আমরা দেব তোমাদেরকে। তো এখন আসো আমরা প্রশ্নগুলো নিয়ে কথা বলি। মানব কল্যাণ আসলে কি জিনিস সেটা নিয়েও একটু কথা তোমাদের সাথে ভাইয়া জাস্ট 2 মিনিটে বলবো। মানব কল্যাণ মানে মানবের কল্যাণ করা, একটা মানুষের জীবনযাত্রাকে ইতিবাচক ভাবে পরিবর্তন করার চেষ্টা করা বা পরিবর্তন করা, এক কথায় যদি বলি। এখন আমাদের সমাজে মানব কল্যাণের প্রচলিত যে সংজ্ঞা, যে ডাইমেনশন আমরা প্র্যাকটিস করি, এটাকে রাইটার মানতে রাজি নন। কারণ আমরা কাউকে 10 টাকার ভিক্ষা দিলেও মনে করে বিরাট কল্যাণ করছি, কিন্তু এর মধ্য দিয়ে অনেক সময় ভিক্ষাবৃত্তিকে প্রমোট করা হয়। অথবা ওই মানুষটা যে আমার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করার ফলে মানবিক দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে সে যে অনেক ছোট হয়ে গেল, নিচু হয়ে গেল, উপরের হাত যদি শ্রেষ্ঠ হয় নিচের হাতের থেকে, হাদিস অনুযায়ী, তাহলে সে মানুষ, সে কিন্তু আমার কাছে অনেক নিগৃহীত হইলো। এখন তাহলে তুমি আবার যদি উল্টা বুঝো, তাহলে আমি কি হাদিসের বিরোধিতা করলাম? এই হাদিসের অর্থ কি এটা? না, হাদিসের অর্থ এটা না। হাদিসের অর্থ হচ্ছে দান করা, ভালো কাজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এটা পরিষ্কার আছে, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামে ভিক্ষাবৃত্তিকে খুব কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। বুঝতে পারছো? সুতরাং উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এখান থেকে 2টা শিক্ষা নিতে পারি। দান যদি করি আমি, তাহলে আমি আল্লাহর কাছে এটার জন্য কি পাবো? বারাকা পাবো, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত আসবে। আর উপরের হাত নিচের হাত থেকে শ্রেষ্ঠ, তার পাশাপাশি যে গ্রহণ করে গেল সে আর শ্রেষ্ঠ থাকলো না। তাহলে আমি যেন গ্রহণকারী না হই, আমি যেন আমার অবস্থার পরিবর্তন করি। আবার ইসলামী ভিক্ষাবৃত্তিকে কঠোরভাবে কি করা আছে? নিরুৎসাহিত করা আছে। তো এই জিনিসগুলোকে বুঝবা, এই জন্য দেখবে একটা কথাই আছে, নবীর শিক্ষা করুণা ভিক্ষা। এবং এখানে ওই যে কোরাল কিনাল ঘটনা বিস্তৃত মানে বলা হয়েছে সবিস্তারে। আচ্ছা, তাহলে মানব কল্যাণ জিনিসটা কি? কাউকে ভিক্ষা দেওয়া, একবার খাওয়ানো, এটা মানব কল্যাণ কিনা? হ্যাঁ, এটা মানব কল্যাণ, তবে এটা খুব ছোট্ট অর্থে, সংকীর্ণ অর্থে। এটার বৃহৎ পরিসরের কার্যকারিতা খুব বেশি একটা নাই বললেই চলে। কারণ আমি তাকে খাওয়াইলাম, এখানেই তো শেষ ঘটনা। আমি তাকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা দিলাম, ঘটনা এখানেই শেষ। আমি যদি এটা না করে সামষ্টিকভাবে চিন্তা করি, তাহলে ওই মানুষ যে ভিক্ষা করে বা যার জীবন অসচ্ছল বা যে কষ্টে আছে, তার লাইফটাকে যদি আমি সম্মানজনক ভাবে পরিবর্তন করে দিতে পারি, এটা কি বেশি বেটার না? বুঝতে পারছো আমার কথাটা? এটাই বেশি বেটার। সো এটা মানব কল্যাণ, এই জন্য রাইটার বলছে যে মানব কল্যাণ ব্যক্তিগত পর্যায়ে যেন না হয়। ভালো মতো বুঝো এই কথাটা, হ্যাঁ? মানব কল্যাণ যেন কি না হয়? এই যে মানব কল্যাণ, এটা ব্যক্তিগত পর্যায়ে করতে নিষেধ করছেন। তাহলে মানব কল্যাণ হবে কি পর্যায়ে? হবে এটা সামাজিক পর্যায় থেকে, অথবা হতে পারে রাষ্ট্রীয় পর্যায় থেকে। বুঝতে পারো নাই? মানে আমি একা একটা মানুষকে কতটুকু হেল্প করার সামর্থ্য রাখি, বা একটা সাধারণ মানুষ, লাখ টাকা দিয়ে সাপোর্ট দেওয়ার মতো মানুষ কয়জন আছে সমাজে, তাই না? কিন্তু আমরা মিলে যদি করি, অর্থাৎ সামাজিক ভাবে যদি করি, অথবা যদি রাষ্ট্রীয় ভাবে করি, তাহলে বেশি ভালো হয়। মানে সোসাইটি যদি চায়, তাহলে মনে করো কোনো এলাকার একটা গ্রামের মানুষ, মনে করো একটা গ্রামে, মনে করো এখানে কম বেশি 3,000 মানুষ আছে। তো 3,000 মানুষের মনে করো একটা ফান্ড করলো, ওই ফান্ডের পরিমাণ ধরো হচ্ছে 2 লাখ। তো 2 লাখ টাকা দিয়ে মনে করো 50-50 করে 4 জন মানুষ, অসচ্ছল বা অত্যন্ত গরিব মানুষ,
চারজনকে পার্মানেন্টলি সেটেল করে দেওয়া সম্ভব, পার্মানেন্টলি করে দেওয়া সম্ভব। ধরো সে কিছু একদিক থেকে প্রতিবন্ধী, তাহলে তাকে একটা মোটরের রিক্সা করে দেওয়া সম্ভব, বা একটা ছোট দোকান করে দেওয়া সম্ভব। আমি এটাই বলছি। তো সামাজিক ভাবে করলে এটা ভালো হয়, আর রাষ্ট্রীয় ভাবে করলে আরো বেশি ভালো হয়। অর্থাৎ রাষ্ট্র যদি সে উদ্যোগটা গ্রহণ করে মানুষকে পরিবর্তন করে দেওয়ার, এটা বেশি কার্যকর হবে। কারণ 1000 কোটি টাকা ফান্ড করার মতো সুযোগ রাষ্ট্র পায়, রাষ্ট্র পারবে, সমাজও পারে, রাষ্ট্রও পারে। ব্যক্তিগত পর্যায়ে বৃহৎ পরিসরে করা যায় না বলে রাইটার ব্যক্তিগত পর্যায়ে করাটাকে নিরুৎসাহিত করছেন, এবং পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে করলে অনেক ক্ষেত্রে মানব কল্যাণের নামে ভণ্ডামি হয়, বুঝতেই পারো। এই জন্য এগুলাকে তিনি আহ সমর্থন করেননি। বুঝতে পারছো? মানব কল্যাণ বলতে আমরা যেটা বুঝি, তার বিপরীত দিকে রাইটার বলছেন যে একটা মানুষের জীবনকে সম্মানজনক ভাবে পরিবর্তন করা, এটাই মানবের কল্যাণ। ওকে, তো চলো আমরা প্রশ্ন নিয়ে কথা বলি। মানব কল্যাণ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত অপর কোন লেখকের রচনা থেকে উদ্ধৃতি আছে? বিদ্যাপতি, বঙ্কিম, লালন, কাজী নজরুল ইসলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একটা উদ্ধৃতি আছে। কপালকুণ্ডলা নামে একটা উপন্যাস আছে ওনার, উপন্যাসের নাম হচ্ছে কপাল কুণ্ডলা। এই কপাল কুণ্ডলা কিন্তু একটা, এটা মূর্ধন্য। কপাল কুণ্ডলা একটা মেয়ের নাম, আর বঙ্কিমের প্রথম রোমান্টিক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এই কপাল কুণ্ডল উপন্যাসে একটা ডায়লগ আছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? তুমি অধম তাই আমি উত্তম হব না কেন? যেহেতু তুমি অধম সেজন্য আমি উত্তম, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এটা আছে হচ্ছে কপাল কুণ্ডলাতে বঙ্কিমচন্দ্রের। ওকে, মানব কল্যাণের চিত্র বর্তমানে কিরূপ? কুৎসিত, ব্যর্থ, বিভক্ত, লক্ষ্যহীন। কুৎসিত। তো এখন খেয়াল করো, আমরা আমাদের সোসাইটিতে মানব কল্যাণ অর্থে যে কথাগুলোকে ব্যবহার করি, যে সংজ্ঞাকে আমরা প্র্যাকটিস করি, সেটা কখনোই কাম্য হইতে পারে না। এই লাইফ, এই কল্যাণ আমরা কখনোই দেখতে চাইনি, ঠিক কিনা? সো এইটা মানব কল্যাণ না। মানব কল্যাণের চিত্র কুৎসিত, বিভৎস, খারাপ, ভয়ঙ্কর, তাই না? উপরের হাত নিচের হাত, কাঙালি ভোজ, মানুষকে খাওয়ায়া তারপরে ধরো হচ্ছে ছবি তুলে ফেসবুকে দিলাম, ঠিক না? মানবতার ফেরিওয়ালা। করোনার সময় একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, যে একটা মাস্ক দেয়া হচ্ছে এক ভদ্র মহিলাকে, উনি গরিব, মাস্কের বিতরণ কোন একটা সংগঠনের পক্ষ থেকে। তো এ পাশে 5 জন, ও পাশে 5 জন মাস্কে ধরে আছে, বুঝো নাই? মাঝখানে মহিলা, আমি মহিলাকে মাস্ক দিচ্ছি, আমাকে একজন ধরছে, তার আর একজন ধরছে, ও পাশ থেকে আরেকজন, এরকম ও পাশে 5 জন, এ পাশে 5 জন, মাস্কের দাম 5 টাকা, দিচ্ছে 10 জনে। কি একটা অবস্থা! ছবি ফেসবুকে, মানবতার ফেরিয়ালা। এগুলা কুৎসিত, খুব খারাপ। চৌচির কোন ধরনের উপন্যাস? চৌচির হচ্ছে, সরি, কোন ধরনের রচনা? চৌচির উপন্যাস, আবুল ফজলের লেখা বিখ্যাত উপন্যাস চৌচির। মৃতের আত্মহত্যা গল্প গ্রন্থের লেখক কে? মৃতের আত্মহত্যা গল্প গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। যেহেতু মানব কল্যাণের প্রশ্ন, কোনো কথাই নেই, মৃতের আত্মহত্যা ওনার। আচ্ছা, তারপরে হচ্ছে হিউম্যান ডিগনিটির অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে উদ্ভিদ জগতের সাথে, মানব ধর্মের সাথে, রাজনীতির সাথে, অর্থনীতির সঙ্গে। হিউম্যান ডিগনিটির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে হচ্ছে মানব ধর্মের সঙ্গে, মানুষের সাথে, জাগতিক জীবনের সাথে। মানুষ হিসেবে আমি কিছু সম্মানের দাবিদার এই সোসাইটিতে। আমি যেহেতু মানুষ হয়ে জন্মাইছি, কিছু সম্মান আমি জৈবিকভাবে, জন্মগতভাবে নিয়ে আসছি, এটা আমি পাবো, এই সমাজ আমাকে এটা দিতে বাধ্য। দিস ইজ হিউম্যান ডিগনিটি। এটাকে তুমি কিছুটা সংক্ষিপ্ত আদলে বললে মানবাধিকারও বলতে পারো, মানুষ হিসেবে ব্যক্তির অধিকার। একটু ভেঙে বলি, ভূমধ্যসাগর দিয়ে অনেক সময় লিবিয়া থেকে ইটালি যাইতে দেখছো তোমরা মানুষকে, অথবা এরকম সমুদ্র পথে যাতায়াত দেখছো, উন্নত দেশে যাচ্ছে। ওই দেশের কাছাকাছি গিয়ে যদি কোনো কারণে তারা ধরা পড়ে ওই ওই দেশের বাহিনীর কাছে, অথবা যদি ধরো কোনো কারণে ওইটা অ্যাক্সিডেন্ট হয়, ওই নৌযান যদি ডুবে যায়, তখন কি হয়? ইটালির পুলিশ বা ইটালির কোস্ট গার্ড সবাইকে মেরে ফেলে গুলি করে, দেখছো এটা?
না, তাদেরকে ধরে নিয়ে আটকে রাখে হয়তো, তাদেরকে আটকে রাখে কিন্তু তাদেরকে মেরে ফেলে না। কথা কি বুঝাইতে পারলাম? তো মানুষ হিসেবে ব্যক্তির এই অধিকারটাই হচ্ছে মানবাধিকার। বুঝতে পারছো? সে ওই দেশে জোরপূর্বক ঢুকতে চাইছে বা পালায়ে ঢুকতে চাইছে, কিন্তু তারা তাকে ধরে গুলি করে মারে নাই। তারা তাকে আটকায় রাখছে, খাবার আশ্রয় দেয় যথাসম্ভব কোথাও কোনোভাবে, তারপরে চেষ্টা করে তারা সময় সুযোগে আবার তারা ব্যাক করে দেওয়ার। আমরা কি রোহিঙ্গাদেরকে মেরে ফেলাই দিছি সীমান্তে? আমাদের বন্দুকে কি বুলেট ছিল না? আমরা মারলাম না কেন? আমরা মারি নাই কারণ তারা হচ্ছে জোরপূর্বক তাদের বাড়ি থেকে উৎখাত হয়েছে, আমার এখানে আসছে শরণার্থী হয়ে জীবন বাঁচানোর জন্য, আমি তাকে মেরে ফেলতে পারি না। সে মানুষ। বুঝা গেছে? সেখানে আছে, এখন আমরা ডিপ্লোম্যাটিক প্রসেসে তাকে আবার ব্যাক করানোর ব্যবস্থা করতেছি, দ্যাটস অল। ওকে, এরপরে আসো, মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম। উক্তিটি কে করেছেন? কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, আবুল ফজল, মোতাহার হোসেন চৌধুরী। আবুল ফজল বলছে অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম। আমি এটা একাডেমিকে পড়াইতে গিয়ে দেখছি ছেলে পেলে এটা পড়তে চায় না, ভাই এটা কঠিন। আচ্ছা, কঠিন হইলো এর মধ্যে কত সুন্দর বাস্তবতা লুকায় আছে, পোলাপান বুঝতে পারে না। বোঝার চেষ্টা করো। এটা কি এমন কিছু অটো হয়ে যাবে? এটা মানব ধর্ম, জাগতিক মানব ধর্ম, আমাদের সমাজের কাজ। অর্থাৎ মানব কল্যাণ এমন কিছু না, অলৌকিক কোনো মুজিজা বা কেরামতির বিষয় নয়, অটোমেটিক হয়ে যাওয়ার বিষয় নয়। আমি রাতের বেলা ওযু গোসল করে ঘুমাইলে সকালবেলা যে বিশাল কিছু করে ফেলাবো এমন না। এটা জাগতিক পৃথিবীর প্র্যাকটিক্যাল একটা কাজ, মানুষের স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক্স এর অংশ, বলেছেন আবুল ফজল। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভাষা আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন। একটু পেছন থেকে বলতে হবে, তাহলে সহজে বুঝতে পারবা। বাংলা ভাষা ও সাহিত্যের যে চর্চা, এটা ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। এই তোমার শুনতে খারাপ লাগলো, এটা ঠিকই, কথা এটা সত্য। কিভাবে কলকাতা কেন্দ্রিক ছিল? এখন তুমি দেখো, আমাদের যত পুরাতন বই পুস্তক নথি আছে, এগুলার ম্যাক্সিমামের প্রকাশ দেখো কলকাতা থেকে, ঢাকা থেকে হয় না সেটা আমি বলছি না। ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র আসছিল, ব্রিটিশ ব্রিটিশ ভারতে মুদ্রণ যন্ত্র আসছিল গোয়াতে। গোয়া হচ্ছে ভারতের একটা শহর, সিটি। এটা একটা সমুদ্র স্পট, তোমরা জানো এটা হচ্ছে বেশ নামকরা পর্যটন স্পট, সেখানে মানুষ যায় ঘুরতে। এই নাম হচ্ছে গোয়া। আচ্ছা, তো ওখানে আসছিল হচ্ছে প্রথম মুদ্রণ যন্ত্র। এরপরে আসছে হুগলিতে, শ্রীরামপুর মিশনারিরা নিয়ে আসছে। বাংলাদেশ ভূখণ্ডে আসছে হচ্ছে তোমার রংপুরে। তো যখন মুদ্রণ শুরু হয়েছে এটা হুগলি কেন্দ্রিক। তার আগে যখন আমরা যে প্রাচীন বাংলার যে সাহিত্যের চর্চাগুলো দেখি বা মধ্যযুগীয় যে চর্চাগুলো দেখি, এগুলো ম্যাক্সিমাম কলকাতা কেন্দ্রিক। আবার দেখো, তুমি যদি চর্যাপদের কথাই ভাবো, সহজ করে দিলাম, তুমি চর্যাপদের কথাই যদি ভাবো, চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয়ে 1916 সালে প্রকাশিত হয়েছে। কোথেকে হয়েছিল? কলকাতা থেকে হয়েছিল। কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের প্রকাশ হয়েছিল। এখন বুঝে থাকলে বলো, তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাটা কোথা থেকে হয়েছে? বেসিক্যালি কলকাতা থেকে হয়েছে। তো কলকাতা থেকে যেহেতু হয়েছে, কলকাতায় ছিল তখনকার সময় সেন্টার। তো পরবর্তীতে ঢাকা কেন্দ্রে যে একবারে হয় নাই সেটাও কিন্তু বলি নাই, উল্টা বুঝো না আবার। ঢাকাতেও ছিল, কিন্তু কেন্দ্র ছিল কলকাতা। তখন একজন মুসলমান সাহিত্যিক, এই আবুল ফজল, তারপরে এই যে একটু আগে একজনের নাম তোমরা দেখলে না এই জায়গায়, মোতাহার হোসেন চৌধুরী, প্লাস আরেকজন মানুষ আছে, আমি নাম লিখে দিই, কাজী মোতাহার হোসেন। কাজী মোতাহার হোসেন, দুজন কিন্তু আলাদা মানুষ। ইনি মোতাহের, ইনি মোতাহার। মনে রাখবা কেমনে? কাজী, কাজী, যিনি কাজী তিনি মোতাহার। কাজ কাজ কা লিখতে কা আ, মোতাহারেও আ, কাজীতে দেখো আকার, মোতাহারেও আকার, মনে রাখবে এইভাবে। আর যিনি মোতাহের তিনি চৌধুরী, দুজন আলাদা মানুষ, দুজন আলাদা মানুষ। ওই কাজী মোতাহার হোসেন কাজী নজরুলের বন্ধু ছিল, কাজী নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং কাজী নজরুল ঢাকায় আসলে কাজী মোতাহার হোসেনের বাসায় থাকতেন। তারই পরিচিত তারেক কাজিন ফজিলাতুন্নেসা জোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী,
এই জোহার প্রেমে পড়েছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। ভিন্ন আলোচনা। তো এই মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন, তারপরে আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, আবুল হাসান, আলাদা মানুষ তারা। এই উনারা বললেন যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা হবে ঢাকা কেন্দ্রিক, আমরা এটা করব। তো তখন তারা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ নামে, মুসলিম সাহিত্য সমাজ, এটা ঢাকা কেন্দ্রিক, কোথাও কোথাও লেখা আছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায় 1926 সালে ডিসেম্বরে। তো এখন ডিসেম্বর কি জানুয়ারিতে এটা, এখন এটা হয়েছে কোথায়, এটা হচ্ছে ঢাকাতে। কত সালে? 1926 সালে। তারা এটা প্রতিষ্ঠা করে তারা বললেন যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা হবে হচ্ছে ঢাকা কেন্দ্রিক। তো এই যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা হবে ঢাকা কেন্দ্রিক, এই যে একটা তোমার শিক্ষাভিত্তিক আন্দোলন, এটার নামে বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং পরবর্তীতে এই বুদ্ধির মুক্তি আন্দোলনের পক্ষ থেকে একটা পত্রিকা প্রকাশ করা হয় 1927 সাল থেকে। এই পত্রিকার নাম হলো শিখা। তোমরা শিখা পত্রিকার নাম এখানে কম বেশি সবাই শুনছো। 1927 সাল প্রকাশ করা হয় শিখা পত্রিকা। শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যায় উপরে সুন্দর করে লেখা থাকতো, জ্ঞান যেখানে, এটা শিখে রাখো, পরীক্ষা আসতে পারে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কত সুন্দর একটা কথা, চিন্তা করতে পারো তুমি? জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই অসম্ভব সুন্দর কথাটা, এই অসাধারণ কথাটা লেখা থাকতো শিক্ষা পত্রিকার প্রতি সংখ্যায় উপরে প্রচ্ছদে লেখা থাকতো। অর্থাৎ যদি কোনো মানুষের জ্ঞান সীমাবদ্ধ হয়, অল্প জ্ঞান হয়, কম জ্ঞান হয়, তার বুদ্ধি আড়ষ্ট হবে, মানে বুদ্ধি কাজ করবে না, বুদ্ধির মধ্যে জড়তা থাকবে, এবং এটা দিয়ে তার মুক্তি আসবে না, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো রকমের মুক্তি আসবে না। এখন দেখো, এখানে মুক্তির শর্ত হিসেবে কোনটাকে নারেট করা হয়েছে বলো? এখানে মুক্তির শর্ত হিসেবে নারেট করা হয়েছে প্রচুর জ্ঞানকে। পৃথিবীতে যে জাতি যত বেশি জ্ঞানী বা জ্ঞানের দিক থেকে যে জাতি যত বেশি আগানো, সে জাতির হাতে টাকাও তত বেশি। তোমরা বই পড়ার মধ্যে পড়ছো, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতি ধনের ভারেও ভবানী। অর্থাৎ যে জাতির জ্ঞান নাই তারা গরিব, সোজা কথা, তারা তিন বেলা ভাত খায়। আর যাদের নলেজ আছে তারা অনেক বেশি টাকাওয়ালা। আমেরিকার দিকে তাকাও, তুমি বাংলাদেশে এখানে বসে ফেসবুক স্ক্রল করতেছো, টাকা পাচ্ছে মার্ক জাকারবার্গ। তুমি ইউটিউবে যায় হচ্ছে গান দেখতেছো, তৌবা তৌবা, ওইদিকে টাকা চলে যাচ্ছে হচ্ছে আমেরিকায়, ল্যারি পেইজ এবং সার্গেই ব্রিন ওদের কাছে, তারা ইউটিউবের ফাউন্ডার। সো নলেজ, জ্ঞান দিয়ে তারা এই কাজগুলো করছে, বুঝছো? তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি আমরা। ওকে, আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি আন্দোলন, মাথায় রেখে দিও এটা। দুর্দিনের দিনলিপি, দুর্দিনের দিনলিপি যিনি লিখেছেন তিনি আবুল ফজল। এরপরে হচ্ছে তোমার মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এই বাক্যের অস্তিবাচক রূপ কি? মানব কল্যাণ অলৌকিক কিছু একটা, মানব কল্যাণ লৌকিক কিছু নয়, মানব কল্যাণ অলৌকিক কিছু, মানব কল্যাণ লৌকিক কিছু, মানব কল্যাণ লৌকিক কিছু, অলৌকিক কিছু নয় মানে লৌকিক কিছু। আমরা ইংলিশে যেগুলাকে পড়ছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই অ্যাফার্মেটিভটাকে বাংলায় বলা হয় হ্যাঁ বাচক বা অস্তিবাচক, আর নেগেটিভটাকে বলা হয় নেতিবাচক। আচ্ছা, এখন ধরো আমি বললাম মিনা ইজ আ গুড গার্ল, তুমি যদি এটাকে নেগেটিভ করো তাহলে কি বলবা? মিনা ইজ এ ব্যাড গার্ল। মিনা গুড গার্ল মানে মিনা খারাপ মেয়ে না,
তাহলে এটাকে তুমি করলে তখন লিখবা মিনা নট আ ব্যাড গার্ল, একদম ক্লাস 6 এর এক্সাম্পল। এই যে অর্থকে ঠিক রেখা শুধু বাক্যের ভাবের পরিবর্তন করা, হ্যাঁ অথবা নার দিক থেকে, এটাকে অস্তিয়ার নীতি বলা হয়। তাহলে মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, তাহলে লৌকিক। তাহলে মানব কল্যাণ লৌকিক কিছু, এখানে বলছে অলৌকিক কিছু, তাই হচ্ছে না। লৌকিক কিছুর পরে নয় বলছে, তাই হচ্ছে না। অলৌকিক কিছু একটা, আগাও নাই মাথাও নাই, এটা হচ্ছে না। তাহলে আমরা উত্তর নিব নিচেরটা, মানব কল্যাণ লৌকিক কিছু। এরপরে আসো, মানব কল্যাণ প্রবন্ধানুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হচ্ছে প্রশাসন চালানো, মানব কল্যাণ প্রতিষ্ঠা, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, সুশাসন নিশ্চিত করা, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। কারণ যে জাতির আত্মমর্যাদা নাই, এই জাতি একদম খুব সিম্পলি দেশ বিক্রি করে ফেলবে। মনে রাখো, একটা রাষ্ট্র গরিব হতে পারে, আত্মমর্যাদা যদি থাকে তারা এই রাষ্ট্রকে ডেভেলপ করবেই। যারা হারতে জানে না, তুমি তাদের ধ্বংস করতে পারবে না। বুঝো নাই মনে হয়, তুমি তাদেরকে কিছুই করতে পারবে না, তুমি তাদেরকে পরাজিত করতেই পারবে না। তুমি দেখো আফগানিস্তানের উপরে সে 80-র দশকের গোড়া থেকে সোভিয়েত হামলা থেকে শুরু করে 90-এর পরে বুরহানুদ্দিন রাব্বানির যখন সরকার আসছে, তখন তারা আবার উত্থান করে তালেবান, তারপরে আবার 2001-এ যুদ্ধ, কত কিছু গেল। সে আফগানিস্তান ঘুরে দাঁড়াচ্ছে। আল্লাহর রহমত থাকলে ভবিষ্যতে যদি বাইরের ষড়যন্ত্রের শিকার তারা না হয়, তা আগামী 10-15 বছরে তারা কোথায় চলে যাবে? কারণ এদের মধ্যে আত্মমর্যাদা আছে, এদের মধ্যে লড়াই করার, ফাইট করার মানসিকতা আছে। কিছু চোর সব দেশেই থাকে, ওদের দেশেও আছে, তবে জাতি হিসেবে এরা ওই জায়গাটা তৈরি করে ফেলছে। বুঝছো? তো জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব, মেইন দায়িত্ব, মাথায় রাখবা। 1926-এর বুদ্ধির মুক্তি আন্দোলন কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক? কলকাতা, ঢাকা, আলিগড়, বিশ্বভারতী? ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ এটা হয়েছেই ঢাকা কেন্দ্রিক, এক কথায় শেষ। 26 সালে এটা হয়েছিল বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, তোমাদের কিছুক্ষণ আগে ভাইয়া দেখাইছে এটা, তাই না? এটাকে ব্যানার করে বুদ্ধির মুক্তি আন্দোলনটা হয়েছিল। এই যে মুসলিম সাহিত্য সমাজ, এটাকে ব্যানার করে ঢাকাতে 1926 সাল থেকে হয়েছিল এটা, বুঝছো? এরপরে আসো, মনীষা শব্দের অর্থ বুদ্ধি, মেধা, বিবেক। দেখো, মনীষা, মনীষা শব্দের অর্থ যেমন বুদ্ধি তেমন মেধা। বুদ্ধি আর মেধা মিলেই হচ্ছে মনীষা। এই জন্য আমরা বুদ্ধিও নিব, আমরা মেধাও নিব, আমরা ক এবং খ দুটোই নিব। লেখকের মতে মানব কল্যাণ হলো সার্বিক মঙ্গলের প্রয়াস, দান খরচ করে একমুষ্টি ভিক্ষা, মনুষ্যত্বের অবমাননা। সার্বিক মঙ্গলের প্রয়াস, আমরা তাদেরকে মানুষের সত্যিকারের মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু ঝামেলা হলো, আজকাল গরিব গুলাও খুব ভণ্ড। আমি মানব কল্যাণ নিয়ে, আমার মনে আছে মিরপুর ব্রাঞ্চে একদিন মডেল টেস্টের কোনটা ক্লাসে বলতেছিলাম, মিরপুরে, হ্যাঁ, স্টেডিয়াম ব্রাঞ্চে। তো আমার এক ছাত্রী বলতেছে, ভাইয়া ঠিক আছে রাইটার যা বলছে, বা আমরা, আপনি যা বলতেছেন অলরাইট, আমাদের এলাকায় মানে মিরপুরের ওদের যে বাসা, ওই যে মণিপুর বা ওই কোথাও, যে সবাই মিলে সোসাইটি থেকে ফান্ডিং করে কিছু ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছিল। কাউকে এটা সেটা দেয়া হয়েছে, কাউকে রিক্সা, কাউকে ওইটা, মহিলাদেরকে সেলাই মেশিন দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে বলা হয়েছে যে নাও তোমরা এবার নিজেদের লাইফকে সুন্দর করে সেটেল করো। পরে দেখা গেছে ওরা সেলাই মেশিন বিক্রি করে দিয়ে আবার ভিক্ষা করে। বুঝতে পারছো? তো ভিক্ষা খুব লাভজনক ব্যবসা এখন, খুব লাভজনক ব্যবসা। মানুষ আত্মমর্যাদা হারায় ফেললে, তারপরে সে যে মানুষ এই কথা ভুলে গেলে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে। কারণ কেউ যদি খুব অক্ষম মানুষ হয়, আমরা দেখলে বুঝতে পারবো, তাকে আমরা দান করবো, তাকে আমরা সাহায্য করব। কিন্তু যেগুলো ফ্রড মনে হবে, এগুলোকে দান করবা না, ভিক্ষাবৃত্তিকে প্রমোট করবা না। যে উপার্জন করতে পারে, সেজন ভিক্ষায় নামে একদিন 300 টাকা কামায় ফেলে, পরের দিন 500 টাকার আশায় সে আবার যায়। এই 300 টাকা যারাই দিলেন, তারা আসলে ভিক্ষাবৃত্তিকে প্রমোট করে ফেলাইলেন। তো এই জায়গাটা সতর্ক থাকা লাগবে, সামাজিক ভাবে একটা ওই রকমের মুভমেন্ট তৈরি করার সময় আসছে। আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী মানব কল্যাণ কথাটি কেমন? মূল্যবান, অর্থবহ, সস্তা, দামি। আমাদের প্রচলিত যে ধারণা, আমরা এটাকে খুব সস্তা, খুব মামুলি, খুব সিম্পল মনে করি। আমরা মনে করি
যে 10 টাকা দিলাম, মানব কল্যাণ করলাম। আসলে এটা মোটেও মানব কল্যাণ না, এটা কিছুই না, এটা নাথিং, গুড ফর নাথিং। তো প্রচলিত ধারণা অনুযায়ী আমরা মানব কল্যাণকে সস্তা মনে করি। ইসলামের নবী কি বলেছিলেন? উপরের হাত শ্রেষ্ঠ, নিচের হাত শ্রেষ্ঠ, উপরের হাত নিচের হাত হতে শ্রেষ্ঠ, নিচের হাত উপরের হাত হতে শ্রেষ্ঠ, উপরের হাত নিচের হাত হতে শ্রেষ্ঠ, এটা বলেছিলেন তিনি। যে রাষ্ট্র হাত পাতার চারুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র কি তৈরি করতে পারে না? সুনাগরিক, দক্ষ নাগরিক, আত্মমর্যাদাশীল নাগরিক, উন্নত রাষ্ট্র। আত্মমর্যাদাশীল নাগরিক তৈরি করতে পারে না, বোঝো নাই? রাষ্ট্রের হাত পাতাকে চাটুকারিতাকে প্রশ্রয় দিচ্ছে, মানে রাষ্ট্র নিজেই বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে আসা লুট করতেছে, আবার রাষ্ট্রের যারা তেলবাজ তাদেরকে সুবিধা দিচ্ছে, এটা বোঝাইছে। তো যে রাষ্ট্র এসব নেগেটিভিটির চর্চা করে ওই রাষ্ট্রে আত্মমর্যাদাশীল নাগরিক হবে না। কেন হবে না? কারণ একজন দেখবে যে অমুকে তেলবাজি করে কোটি টাকার মালিক হয়েছে, ওয়াই এম নট, তখন সে কোটি টাকার মালিক হওয়ার জন্য তার সমস্ত সম্মান বিসর্জন দিয়ে এই 2 নম্বরই শুরু করে দিবে। রাষ্ট্রের চর্চা যদি নেগেটিভ হয়, জনগণের চর্চা নেগেটিভ হবে। জনগণের চর্চা যদি নেগেটিভ হয়, রাষ্ট্রের চর্চাও নেগেটিভ হবে। এটা একটা পরস্পর ডিপেন্ডেন্সি আছে, বুঝতে পারছো? এখন রাষ্ট্রের পাবলিক ভালো না, ওই রাষ্ট্র ভালো হবে কি করে? বুঝো নাই? আমাকে নিয়ে আমার পরিবার, আমার পরিবারকে নিয়ে আমার সোসাইটি, আমার সোসাইটিকে নিয়ে আমার দেশ। আমি যদি ভালো না হয় আমার দেশ ভালো হওয়ার তো সুযোগই নেই। আমি একজন একজন নাগরিক, আর আমাকে সহ আমরা নাগরিকের বৃহত্তর লেয়ার, সবাই মিলে হচ্ছে রাষ্ট্র। তা আমি ভালো মানে রাষ্ট্র ভালো, আমি ভালো না রাষ্ট্র ভালো না। আমি আত্মমর্যাদাশীল, রাষ্ট্র আত্মমর্যাদাশীল, সিম্পল। আর রাষ্ট্রযন্ত্র যদি এরকম 2 নম্বরের প্র্যাকটিস করে, তাহলে তার কাছ থেকে আবার আমিও কি করব? ওই শর্টকাট মারার চেষ্টা করব। তাহলে ওই রাষ্ট্র আত্মমর্যাদাশীল নাগরিক কি করবে না, তৈরি করতে পারবে না। করোনার বশবর্তী হয়ে যে দান খয়রাত করা হয়, তা প্রাবন্ধিক আবুল ফজলের মতে মানব কল্যাণ, মহাযজ্ঞ, মহৎকর্ম, মনুষ্যত্বের অবমাননা, মনুষ্যত্বের অবমাননা। আমি তারে করুণা করব কেন? সে আশরাফুল মাখলুকাত, স্রষ্টা তাকে আমার সমান করে বানাইছে। বুঝো না এই কথাটা? মানুষ আশরাফুল মাখলুকাত, স্রষ্টা তাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছে। আমার কাছ থেকে দান গ্রহণ করে সে মনুষ্যত্বের অবমাননা কেন ঘটবে? সে মানুষটা ওই লেভেলে আসুক, সে গরিব হইতেই পারে, আমার সোসাইটির ব্যবস্থা করে দিক, সেজন্য উঠে আসে। আমরা ইসলামের প্রাথমিক যুগের যে সময়গুলো, খোলাফায়ে রাশিদিনের যে আমলটা, ওই সময়গুলো যদি পড়ো তাহলে দেখবা যে জাকাত নেয়ার মতো লোক পাওয়া যেত না। জাকাত ইসলামী অর্থ ব্যবস্থার কত বড় একটা টনিক, এরা যদি কেউ না বুঝে তাহলে হবে না। জাকাত, আমার যে টাকা, সেই টাকায় গরিবের একটা হক আছে, এটা আমার করুণা না, এটা ওর প্রাপ্য। কথা বোঝা লাগবে। একটা নির্দিষ্ট পরিমাণ প্রপার্টি যদি আমার থাকে, সেখান থেকে একটা পার্সেন্টেজ গরিবকে দিয়ে দিতে হবে, বাধ্যতামূলক, কম্পালসরি, কোনো মাফ নাই। এখন কেউ যদি মনে করে জাকাত দিয়ে যদি মনে করে আহা আমি আমার টাকা তাকে দিয়ে দিলাম, দান করলাম, এটা পাপ করলো সে। জাকাত মানে হলো টাকাটা তার। আমার ধর্ম আমাকে এটাই শিক্ষা দিছে, জাকাতের নিসাব যেটা, সেটা ওই গরিবেরই হক, তাকে দিয়ে দিতে হবে। তার টাকাই সে নিছে, আমার টাকা না। আর টাকা তো ব্যক্তির না, টাকা হচ্ছে সমাজ বা রাষ্ট্রের। বুঝো নাই? আমার পকেটে ধরো একটা 100 টাকার নোট আছে, পুরা লেখা আছে এটা বাংলাদেশ ব্যাংক, এটা গার্ডিয়ান হচ্ছে বাংলাদেশ। আমার কাছে আসছে মানে হচ্ছে এটা আমি খরচ করার দায়িত্ব পাইছি। আমি আমার কাছে রেখে দিলে রাষ্ট্রের উপকার হবে না, আমি এটা দিয়ে খরচ করা লাগবে, কাজ করা লাগবে। তাহলে টাকা হচ্ছে মূলত রাষ্ট্রের, নাগরিকের কাছে থাকার অর্থ হলো নাগরিক সেটাকে খরচ করার দায়িত্ব পেল। এই শার্টটা আমার, এটা আমি বলতে পারি এটা আমার গায়ের মাপে বানানো, আমার পছন্দ করা কালার, আমি এটা ইউজ করতেছি। এখন আরেকজন হয়তো এটা ইউজ করতে পারবে না যদি আমার মতো সে না হয়। তাহলে এই প্রপার্টিটা আমার, আমার ব্যক্তিগত প্রপার্টি, রাইট? টাকা আমি ব্যক্তিগত মনে করতে পারি, বাট এটা সোসাইটির, এটা রাষ্ট্রের। বোঝা গেছে এবার কথাটা? যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি এই টাকাটাকে খরচ করার। আমি ভালো পথে খরচ করে রাষ্ট্র উপকৃত হবে, খারাপ পথে খরচ করে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সিম্পল। বুঝাতে পারলাম? তো তুমি করে জাকাত দিয়ে মনে করতেছো এটা বিরাট কাজ করছো, তুমি তোমার টাকা দিয়ে দিছো, খবরদার।
তোমার টাকা দিলা কই তুমি? ওই টাকাটা তার, ওটা ওরই হক, ওকে দেওয়ার কথাই বলা হয়েছে। তো তুমি এটা করোনার বশবর্তী হয়ে দিছো, এটা এটা তো একটা নেগেটিভিটি, এবং এটা করলে তো আরো সমস্যা। আর আমরা সেটাই করি। আমরা মনে করি আমি দান করলাম, আমি একজন বিরাট দানবীর, ওয়াও। এই ওয়াওটা ভুল। ওকে, তারপরে আসো, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? উক্তিটি ওস্তাদের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কপালকুণ্ডলা। কি ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে যে মানব কল্যাণ আজ মানব অপমানে পরিণত হয়েছে? আর্থিক, রাজনৈতিক, ধর্মীয়, সেবা ধর্মী। দেখো, রেড ক্রস নাম শুনেছো? আমরা কিছুক্ষণ পর রেড ক্রস নিয়েও পড়বো, সামনে আলোচনা আছে। এই জাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি মানে আগের থেকে বাড়ছে, এটা প্রমাণ করে যে মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয়েছে। বুঝতে পারো নাই? ধরো, কোন এলাকায় প্রচুর পরিমাণে ডায়াবেটিসের ওষুধ বিক্রি হয়, ধরো ইনসুলিন বিক্রি হয়, হ্যাঁ, ঔষধ এবং প্লাস প্রচুর ইনসুলিন সেল হয় কোন এরিয়াতে। এর মানে কি বলো? এর মানে হচ্ছে সেখানে প্রচুর ডায়াবেটিসের রোগী আছে। না হলে ইনসুলিন নিয়ে মানুষ কি করে? তরকারিতে দেয়। বুঝতে পারছো কথা? কোন এলাকায় যদি, কোন এরিয়াতে যদি প্রচুর ইনসুলিন সেল হয়, তাহলে বুঝতে হবে সেখানে প্রচুর ডায়াবেটিসের রোগী আছে। আর উদ্বাস্তু মানুষ, গরিব মানুষ, এসব মানুষকে সহায়তা করার প্রতিষ্ঠান বাড়তেছে। এর মানে হলো উদ্বাস্তু এবং গরিব মানুষের সংখ্যাও বাড়তেছে। তাহলে তাদের কর্মপরিধি কোথায়? মানুষ অসহায় বলে প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্নটা দেখো, এই যে সেবাধর্মী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, এই কি জায়গায় সেবাধর্মী বসাও, সেবাধর্মী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে যে মানব কল্যাণ আজ মানব অপমানে পরিণত হয়েছে। কথা কি বুঝছো? মানুষ উদ্বাস্তু হচ্ছে, মানুষ না খায় থাকতেছে, তাদের জন্য লঙ্গরখানা খোলা হচ্ছে, তাদের জন্য ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে, তাদের জন্য আশ্রয় শিবির তৈরি করা হচ্ছে, ব্লা ব্লা। এর অর্থ হচ্ছে মানব অপমান বিরাট পরিসরে হচ্ছে। নইলে এইসব প্রতিষ্ঠান করে কি? এদের জন্ম হইলো কেন? ইনসুলিন কিনে কে যদি ডায়াবেটিসের রোগী না থাকলো? বুঝাইতে পারছি? এরপরে আসো, কিসের সাহায্যে সব সমস্যার সমাধান করা যায়? বুদ্ধি, সচ্চরিত্র, কর্ম, ক্ষমতা। বুদ্ধির সাহায্যে, মুক্ত বুদ্ধির সাহায্যে। ইউ হ্যাভ টু বি রেশনাল। মুক্ত বুদ্ধি নিয়ে যদি কাজ করো, ওপেন মাথা নিয়ে, তাহলে কি করা যাবে? সব সমস্যার সমাধান করা যাবে। আমরা করতে চাই না, আমরা সমস্যা পাকায় রাখি, তারপরে এটাকে কেন্দ্র করে আমরা লুটপাটে ব্যস্ত থাকি। সমাধান করে দিলে তো হইলই। ডাক্তার রোগীকে যদি পুরোপুরি সুস্থ করে দেন, তাহলে সেই রোগী তো আর ডাক্তারের কাছে আসবে না। তাহলে ডাক্তার যদি ভণ্ড হয়, 2 নম্বর হয়, ডাক্তার এমন প্রসেসে চিকিৎসা করবে যেন তাকে দীর্ঘদিন চিকিৎসা করা যায়। ধরো আমার কাছে একবার আসলো, পরবর্তী ভিজিটে আমি যদি তাকে মনে করি যে এই রোগটা শেষ হয়ে যাবে, আমি 2 মাসের মধ্যে 2 টার্মে তাকে কি করে দিলাম? কমপ্লিট করে দিলাম। না দিয়ে আমি চিকিৎসা এমন ভাবে দিলাম যেন তার 2 বছর থেকে 3 বছর খাওয়া লাগে। আমি 2 মাসের রোগীকে 3 বছর চালাই নিলাম, 3 বছরে 3 বার 36 মাস। আমার কাছে তাকে আমি ভিজিট করালাম 15 বার। এতে করে কি হইলো? আমি ভিজিটের টাকা নিলাম, আর যেসব কোম্পানির ঔষধ তাকে আমি লিখে দিলাম, ওই কোম্পানির কাছ থেকে আমি সুবিধা নিলাম দীর্ঘ সময় ধরে। আমি সমস্যাটাকে কি করলাম না? পার্মানেন্টলি সলভ করলাম না। বুঝছো? এটা হলো কুবুদ্ধি। আর মুক্ত বুদ্ধি যেটা, সেটা নিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে কি করা যাবে? সমস্যার সমাধান করা যাবে। ক্লিয়ার? তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? বঙ্কিমচন্দ্রের উক্তিতে মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? মানবিক মূল্যবোধ, মানব সেবা, মনুষ্যত্ব, মানবতা। এটা মানবিক মূল্যবোধের জায়গা। মূল্যবোধ মানে কি? মূল্যবোধকে ইংলিশে কি বলা হয়? ভ্যালু। তো ভ্যালুর সংজ্ঞা এক কথা যদি দাও, তাহলে কি দিবা বলো? মূল্যবোধ মানে হচ্ছে স্থান, কাল, পাত্র বুঝতে পারা, এক কথায় শেষ। কোন জায়গায় কার সাথে কোন কথাটা কিভাবে বলবো, কতটুকু বলবো, এটাই মূল্যবোধ। কার সাথে কি আচরণ করব, ছোট আমার কাছে স্নেহ পাবে, বড় আমার কাছে সম্মান পাবে। ঠিক না কথাটা? আমি অসহায়কে সাহায্য করব, সমাজের জিনিস নষ্ট করব না, ডাস্টবিন ছাড়া ময়লা ফেলবো না, ট্রাফিকের আইন মানবো, সুনাগরিক খবর, রাষ্ট্রকে ট্যাক্স দিব, 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে ধমক দিব না, 5 টাকার জন্য বাসের কন্ডাক্টরকে মারতে যাব না।
এই যে আমি বুঝলাম আমার সমাজকে, আমার সোসাইটিকে, আমার চারপাশকে, আমি যে ফিল করলাম, স্থান কাল পাত্র বুঝে যে আমি প্রপার জায়গায় প্রপার আচরণটা করলাম, ইটস কল্ড ভ্যালুস। এটা কি বলা হয়? মূল্যবোধ। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি করা। কেন বলা হয়েছিল এবার বুঝছো? মানুষ করা, মানুষ। একজন মানুষ অনেক বড় পদার্থবিদ, সে ফিউশন প্রক্রিয়া জানে, এর মানে সে মূল্যবোধ জানে প্রমাণ হয় না। মূল্যবোধ নাও জানতে পারে। মূল্যবোধ আর সায়েন্টিস্ট হওয়া ভিন্ন জিনিস, আলাদা জিনিস। জ্ঞানী হওয়া আর মূল্যবোধ তৈরি করা ভিন্ন জিনিস। জ্ঞানী কথাটা নেগেটিভ পজিটিভ দুইটা টার্মই হইতে পারে, কারণ ব্রেইনের দুই লেভেলের ব্যবহার আছে, ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ। তো ডিস্ট্রাকটিভ ব্যবহার করে কেউ মানব জাতিকে ধ্বংসও করতে পারে। বুঝছো কথাটা? এই জন্য শিক্ষার মূল কাজ জ্ঞান পরিবেশন নয় ভাইয়া, মূল্যবোধ সৃষ্টি করা। তোমরা শিক্ষা মনুষ্যত্বের মধ্যে পড়ে আসছিলা, মনে করে দেখো। আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি অধম, তার জন্যই তো আমি উত্তম। এই যে ডিফারেন্সিয়েটটা, এই যে সমাজের মধ্যে তৈরি হয়, এটা মানবিক মূল্যবোধের জায়গা। বুঝতে পারছো? তবে এটাকে বোঝানোর সময় কিন্তু রাইটার যখন বুঝাইছিলেন, তখন ফারাক বোঝানোর জন্য বলেননি আবুল ফজল। আবুল ফজল এই জন্য আনছেন, আমাদের সমাজে এই যে আলাদা আলাদা শ্রেণী আছে, ধনী আছে, গরিব আছে, কে অধম আছে, কে উত্তম আছে। বুঝছো? এটা বোঝানোর জন্য বলছিলেন। মানব কল্যাণ প্রবন্ধে লেখক কোন বিষয়টিকে স্পষ্ট করতে চেয়েছেন? মানুষের মূল্যায়ন, সেবার মূল্যায়ন, মূল্যায়ন, মানব কল্যাণের তাৎপর্য বিচার, মানব কল্যাণ সাধন। মানব কল্যাণ জিনিসটা কি এটা আমাদেরকে ভালো মতো বুঝাইতে চাইছেন, তাই না? মানব কল্যাণ জিনিসটা কি সেটা আমাদেরকে ক্লিয়ার করতে চাইছেন, তাৎপর্যকে বিচার করতে চাইছেন। সো ডেফিনেশন ক্লিয়ার করতে চাইছে। তো ডেফিনেশন ক্লিয়ার করতে চাইলে এটা গো উত্তর। আমরা মানব কল্যাণ কি সেটাই তো বুঝি না। আমরা মানব কল্যাণকে মানবতার ফেরিওয়ালা হওয়ার উপায় বলে মনে করি, ঠিক না? ছবি তুলে ফেসবুকে দিই, 10 টাকা দান করলাম, 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, আল্লাহ মাফ করুক। সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? হ্যাঁ, এখানে একটা কথা আছে, তোমরা আবার আমার সাথে হয়তো দ্বিমত করে ফেলবা। যে ভাইয়া, যারা করছে তারা হয়তো শো অফ করতেছে, এটা দেখে তো অনেকে করে, এদিক থেকে ভালো। কোনো একটা শো অফ যদি আরো 10 জন মানুষকে ওই ভালো কাজ করতে উৎসাহিত করে, দ্যাটস গুড, ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তার ফসল। এটা মহান আর মহৎ, মহান কথা লেখা আছে, মহান চিন্তার ফসল। ভিক্ষা গ্রহণকারীর দীনতা প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? নির্মোহ, সাদামাটা, নগণ্য, বিভৎস। বিভৎস, বিভৎস বলেছেন। এখন যারা ব্যবসায়ী ভিক্ষুক তাদের কথা আলাদা। যিনি সত্যিকারের অসহায়, একজন সম্মানী মানুষ ছিলেন, অসহায় হয়ে গেছেন, তার মধ্যে সেই বিভৎসতাই ফুটে উঠবে, এটাই স্বাভাবিক, তাই না? মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে, মানব কল্যাণের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপনে, দান খয়রাতের জন্য, মানব কল্যাণের জন্য। তুমি মানুষ হবা কেন? তোমার কাজ কি? মানুষ হওয়ার দরকার কি বলো? তুমি মানুষ হবা কেন? তোমার এই প্রয়োজনীয়তা তৈরি হয় কেন? তুমি মানুষ হওয়া হচ্ছে সত্যিকারের মানব কল্যাণ কি সেটা বোঝার জন্য, সেটা করার জন্য, আরেকটা মানুষকে মানুষের মানবিক মর্যাদায় স্থাপন করার জন্য, ঠিক না? এটা পজিটিভ ওয়ার্ল্ড তোমাকে ক্রিয়েট করতে হলে তোমার এটা জানতে হবে। মানব কল্যাণে সোপান রচনা করা কার দায়িত্ব? রাষ্ট্রের। সোপান শব্দের অর্থ সিঁড়ি। অর্থাৎ মানব কল্যাণ জিনিসটা কি সেটা জনগণকে বোঝাই দিয়ে সেই দিকে ধাবিত করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র না করলে পাবলিক করবে না, সোজা এক কথায় শেষ। কারণ রাষ্ট্রের যে ক্যারেক্টার সেটা পাবলিকের মধ্যে প্রতিফলিত হয়। যে রাষ্ট্র যত উদার, তার ওই কালচারটা, তার যে নাগরিক, তার যারা জনগণ, তার যে পাবলিক, তারা সেটাকে প্র্যাকটিস করে। তুমি বিশ্বের যে কোনো প্রান্তে তাকাও, অজস্র উদাহরণ আমি তোমাকে দিতে পারবো, অজস্র। ফর এক্সাম্পল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর দিকে দেখো, দেখবা ওরা খুব উদারভাবে ভাবে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলো আগে বুঝাই দিচ্ছি, ফিরে আসুন। জিকের জিনিস এটা, যদিও তোমাদের সাথে তো জিকের অফলাইন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো এখন দেখো, ফিরে আসুন। এ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, এগুলো সব উত্তর ইউরোপের দেশ আর কি। সোতে হচ্ছে সুইডেন, নতে হচ্ছে নরওয়ে। তুমি কি মনে করো আমেরিকা মানুষ সব থেকে উদার? মিথ্যা।
আমেরিকা বেশ কিছু সূচকে 1 নম্বরে, নেগেটিভ সূচক এগুলো সব। প্রচুর ক্রাইম হয় সেখানে, প্রচুর অ্যাবর্শন হয় ওই জায়গায়, মানবিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয়ের চিত্র আছে আমেরিকাতে। এখন সেখানে প্রচুর মানুষ, অনেক সামরিক শক্তি তাদের, এবং প্রচুর টাকা ওদের সামগ্রিকভাবে। সেই জায়গায় তারা এগুলোকে হাইড করে যাচ্ছে, বা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু নেগেটিভ প্রচুর সূচক আছে যেখানে আমেরিকা উপরে দিকে টপ র্যাঙ্ক করে। আর যত ভালো ভালো সূচক গুলো দেখবা, তুমি পজিটিভ সূচক আছে দেখবা, সবচেয়ে বেশি মানে দুর্নীতি কম কোথায় হয়, বা মানবিক কান্ট্রি, হ্যাপি কান্ট্রি, হ্যাঁ, তারপরে উদার গণতান্ত্রিক চর্চা আছে কোথায়, ডুইং বিজনেস যে সূচক আছে, এই সূচকগুলোতে তুমি যদি দেখো আর কি, তাহলে দেখবা এরা উপরের দিকে, এই রাষ্ট্রগুলো ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড। এবং পৃথিবীতে ওয়েলফেয়ার স্টেট বলতে একটা কথা আছে, কল্যাণ রাষ্ট্র। তোমরা মানব কল্যাণ পড়লেও এটার একটা ইয়ে পাবা, ধারণা পাবা। ওয়েলফেয়ার স্টেট, পৃথিবীর সব রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট হইতে চায়, বাংলাদেশও চায়, কিন্তু পুরোপুরি পারে না ম্যাক্সিমাম। ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে সহজ কথায় জনগণের সার্বিক দায় দায়িত্ব রাষ্ট্র নিয়ে নিবে, এটাকে বলে ওয়েলফেয়ার স্টেট। ধরো তোমার 1 পয়সাও নাই, ওই রাষ্ট্রের জিডিপিতে তুমি 0.1 সেন্টও দিতে পারো না, তোমার কোনো অবদান নাই, তুমি কিছু করতে পারো না বা করো না। তুমি যে নাগরিক ওই দেশের, ওই জন্য রাষ্ট্র তোমাকে ফ্রিতে চিকিৎসা দিবে, থাকার জায়গা দিবে, তোমাকে বাজার করার জন্য, খাওয়ার জন্য একটা ন্যূনতম ভাতা দেবে, তোমাকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেবে। এরকম রাষ্ট্রকে বলে ওয়েলফেয়ার স্টেট। আর তুমি হয়তো বা হাউমা করে বলবা যে ভাইয়া এটা তো মিডল ইস্টে অনেকে দেয়, বেকারদের ভাতা দেয়, অমুক তোমাকে আমেরিকাতেও দেয়, দেয়, কিন্তু যেভাবে ওরা দেয়, যেভাবে ওরা করে অন্যরা করে না। এক কথায় শেষ, বুঝাই দিলাম। তো এই রাষ্ট্রগুলো যথেষ্ট উদার, এদের মানুষের সাথে মিশবা, আর অন্য কান্ট্রির মানুষের সাথেও তুমি মিশবা, বুঝতে পারো। আমাদের প্রতিবেশী দেশগুলো দেখো, শয়তানে ভরা সব, হিংসায় সব ফাটে, বুঝতে পারছো। আর তুমি যদি, তোমার যদি কোনো ভার্চুয়াল ফ্রেন্ড থাকে এই রাষ্ট্রগুলোর, এবং অন্য কোনো রাষ্ট্রের, ধরো এশিয়ান কোনো কান্ট্রির, ধরো তোমার পূর্ব তিমুরের, আফ্রিকার, সরি, এশিয়া পূর্ব তিমুরের কোনো বন্ধু আছে মনে করো, বা আফ্রিকার ধরো হচ্ছে নাইজেরিয়ার কোনো ফ্রেন্ড আছে, এবং তোমার ফিনল্যান্ডের কোনো বন্ধু আছে, তুমি তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবা অনেক দিক থেকে। তাদেরকে খুব ইন্ট্রোভার্ট মনে হবে তোমার কাছে, কিন্তু তুমি তার সাথে আলাপ করলে বুঝবা দে আর ভেরি গুড। এটা হয়েছে কোথা থেকে? এটা রাষ্ট্র করে দিছে। কারণ মানব কল্যাণের সোপানটা রাষ্ট্র তৈরি করে দিছে, ওয়েলফেয়ারের ধারণা তৈরি করে দিছে, আত্মমর্যাদার ধারণা ওরা তৈরি করে দিছে। তুমি ওখান থেকে, ওই রাষ্ট্রের ক্যারেক্টার থেকে, ওই রাষ্ট্রের জনগণের ক্যারেক্টারের মধ্যে সেগুলো রিফ্লেক্ট করে। বুঝাতে পারলাম? ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? মুখমণ্ডলে, অন্তর্মাঝে, সর্ব অবয়বে, হৃদয়ের গভীরে, সর্ব অবয়বে। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কিসের উত্তরাধিকার রেখে গেছেন? দান, খয়রাত, সাহায্য সহযোগিতা, পরামর্শ, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, মানবিক চিন্তা আদর্শের, পারস্পরিক সহমর্মিতার। মানবিক চিন্তা ও আদর্শের যতগুলো মহৎ প্রতিভা ছিলেন, তারা এই কাজগুলো করে রেখে গেছেন আমাদের জন্য। আমাদের যারা বড় মানুষ ছিলেন তারা প্রত্যেকে। বিচক্ষণ বা যুক্তিসম্মত শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? রেশনাল, সোশ্যাল কনসিকুয়েন্স, এক্সিস্টেনশিয়ালিজম, হিউম্যান ডিগনিটি। রেশনাল। হিউম্যান ডিগনিটি মানে মানব মর্যাদা। এক্সিস্টেনশিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্ববাদ। সোশ্যাল কনসিকুয়েন্স মানে হচ্ছে সামাজিক ফলাফল, প্রত্যেকটা কাজের একটা সামাজিক ফলাফল আছে। এটা অনেক কঠিন একটা কনসেপ্ট, আমি সহজ করে বুঝাই দিচ্ছি তোমাদের, এটা বুঝাই দিব। আর রেশনাল মানে হচ্ছে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত না নেওয়া, মানে তুমি খুব রাগান্বিত হয়ে বা খুব আনন্দিত হয়ে কোনো ডিসিশন নিলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই ইমোশনালের ঠিক উল্টা দিকে হচ্ছে রেশনাল, ঠান্ডা মাথায় ভাবা। এটাই হচ্ছে বিচক্ষণ বা যুক্তিসম্মত। আর সোশ্যাল কনসিকুয়েন্স মানে হচ্ছে প্রত্যেকটা কাজে সামাজিক পরিণতি থাকা। বুঝো নাই? ধরো আমি রিক্সাওয়ালার সাথে বললাম যে চলো, বলে তার সাথে তার রিক্সায় উঠে বসলাম, ওখানে ভাড়া হচ্ছে 40 টাকা ন্যায্য ভাড়া। আমি সেখানে গিয়ে নামলাম, নাইমা আমি তাকে 30 টাকা দিলাম। দেওয়ার পরে সে আমাকে বলবে না মামা, ভাড়া তো 40 টাকা। আমি বললাম বেটা, ভাড়া 30 টাকা নে, তোরা বেশি বাড়াবাড়ি করিস। বলে তার আমি ধমক দিয়ে 30 টাকা গছাই দিলাম, দিয়ে চলে গেলাম। সে আমার থেকে জোর করে নিতে পারলো না। ভালো মতো খেয়াল করবা। এখন এটা তার উপরে প্রভাব ফেলবে, মেন্টালি সে এটা দ্বারা আক্রান্ত হবে। ভাড়া কিন্তু 40, আমি তার ঠকাইছি। তখন আবার যখন এই রুটে আবার সে ট্রিপ মারবে, আরেকজন যখন বলবে চলো, তখন সে বলবে 60 টাকা দিবেন। কারণ সে জানে ওইখানে না বইলা গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, একজন 30 গছাই দিছে।
তখন যিনি যেতে চাচ্ছেন উনি জানেন ভাড়া 40, উনি ন্যায্যই দিবেন। রিক্সাওয়ালা চাইছে 60, 50 চাইতে পারতো, তখন তিনি দিবেন ধমক, রিক্সাওয়ালা দিবে পাল্টা উত্তর। এই যে গোলমাল বেঁধে গেল। কারণ কাজটা করছিলাম হচ্ছে আমি, আমার কাজের ফলাফল আরেকটা নাগরিক এবং রিক্সাওয়ালা ভোগ করতেছে, আমার সোসাইটির উপরে পড়ছে, আমার সোসাইটির নৈতিক অধঃপতনের জন্য আমি এখানে দায়ী। আমি আমার কাজের দ্বারা রিক্সাওয়ালাকে 60 টাকা ভাড়া চাইছি, আমার কাজের কারণে আরেকজন যাত্রী তার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে। দিস ইজ সোশ্যাল কনসিকুয়েন্স। প্রত্যেকটা অ্যাকশনের একটা রেজাল্ট থাকে, আলটিমেট রেজাল্ট থাকে। এখন ধরো ওখানকার ভাড়া 40 এবং আমি উঠলাম গেলাম, আমি 40 টাকাই দিলাম, এবং আরেকজন এটাই করলো, আরেকজন এটাই করলো, তাহলে রিক্সাওয়ালা কারোর সাথে দরদাম করবে না। এই যে প্রত্যেক যাত্রী প্রপার ওয়েতে ভাড়া দিয়ে যাচ্ছে, এতে করে যেটা হবে, এটা প্রতিষ্ঠা হয়ে যাবে অটো যাত্রী এবং রিক্সা ড্রাইভারের মধ্যে। তাহলে সামাজিকভাবে এটা খুব পজিটিভলি এস্টাবলিশ হবে। এটা আরেকটা সোশ্যাল কনসিকুয়েন্স। এর মানে হলো আমরা যা প্র্যাকটিস করতেছি তার একটা আলটিমেট রেজাল্ট আছে সমাজের উপরে, সেটা তোমার হচ্ছে ইফেক্ট তৈরি করে। বুঝতে পারছো? একটা ভাইব তৈরি করে প্রত্যেকটা কাজের। তুমি কলার খোসা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলাইছো, সোশ্যাল কনসিকুয়েন্স আছে, তোমার দেখা দেখি আরেকজন ফেলবে, তার দেখা দেখি আরেকজন ফেলবে, রাস্তা নোংরা হবে, এমনকি অ্যাক্সিডেন্ট হতে পারে। বুঝতে পারছো? দেন হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম, এটাকে বাংলা অস্তিত্ববাদ বলে। অস্তিত্ব রক্ষা করার সর্বোচ্চ তাড়না, মানে আমাদের যে জৈব অস্তিত্ব, আমরা যে মানুষ, জীব, এটাকে বাঁচায় রাখার যে সর্বোচ্চ চেষ্টা, এটাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম। ফরাসি দার্শনিক আলবেয়ার কামু, নাম শুনেছো তোমরা নিশ্চয়ই। আলবেয়ার কামু, তারপরে জ্যাপল সাত্রে, ফ্রেডরিক নিৎসে, এই মানুষগুলো অস্তিত্ববাদের ব্যাখ্যা দিয়েছেন, এই থিওরির আলোচনা করেছেন। সবার আলোচনা, সবার চূড়ান্ত মতামত হুবহু একরকম না হইলেও অস্তিত্ববাদের মূল কথাটা সেম। তারা অস্তিত্ববাদী দার্শনিক যাদের নাম বললাম, যে কোনো মূল্যে নিজের জৈব অস্তিত্বকে বাঁচায় রাখা। এই অস্তিত্ববাদের প্রয়োগ আছে লাল সাল উপন্যাসের মধ্যে। লাল সাল উপন্যাসের মজিদ ক্যারেক্টারের মধ্যে অস্তিত্ববাদের প্রয়োগ আছে। মজিদ নিজেরে বাঁচানোর জন্য দুই বেলা দুই মুঠো ভালো খাওয়ার জন্য ভণ্ডামি করছে, মিথ্যা কথা বইলে আবার বলছে তৌবা তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ, নিজে নিজে আবার তৌবা করছে। তাইলে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ক্যারেক্টারটার মধ্যে দেখি কি বলো? একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা সে হচ্ছে টোটালি 2 নম্বর। প্রত্যেকটা ভন্ড ক্যারেক্টারের কিন্তু এমন একটা কর্নার থাকে যে তার ভন্ডামিটা জানে। একজন হইলেও, একজন সন্ত্রাসীর কর্মকাণ্ড তার স্ত্রী জানে মিনিমাম, অথবা ধরো বউ জানে না, তার একটা সহযোগী আছে সে জানে মূল ছবিটা, সমাজের কাছে সে যাই হোক। কিন্তু মজিদ এমন ক্যারেক্টার, তার 2 নম্বর এটা কেউ জানতো না। সে সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় সবাইকে ফাঁকি দিছে, এবং এটার মূল উদ্দেশ্য ছিল ভালো থাকা। সে মূলত যে জায়গার মানুষ, সেখানে অভাব, আর মোহাম্মদনগরে আয়সা সে জমির মালিক হওয়া থেকে বাড়ির মালিক হওয়া, বিয়ে করা থেকে শুরু করে গ্রামের প্রতিপত্তি লাভ করা, সমস্ত কিছু সে অর্জন করছে। এবং তার সমস্ত কিছুর পিছনের টার্গেটটাই ছিল এটা। আমি যেন এই যে সে ভণ্ডামিগুলো করছে, মিথ্যা কথা বলছে, ধর্মকে ব্যবহার করছে, যা যা করছে, সবকিছুর পিছনেই তাকে নিজেকে আরো বড় করে রাখা, আরো ভালো রাখা, আরো ভালো খাওয়া, আরো ভালো থাকা, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ এক্সিস্টেনশিয়ালিজম। নিজের জৈব অস্তিত্বকে যে কোনো ভাবে প্রতিষ্ঠা দিয়ে এইভাবে রাখা। এই থিওরির প্রয়োগটা দেখানো হয়েছে মজিদ ক্যারেক্টার ভিতর দিয়ে। ওকে, তো এই ছিল ব্যাপার। আর হিউম্যান ডিগনিটি তো বললাম কিছুক্ষণ আগেও। অস্তিত্ববাদের ইংরেজি প্রতিশব্দ কি? এক্সিস্টেনশিয়ালিজম। এটা নিয়ে প্রশ্ন তোমাদের আসতে পারে, লাল সালুকে রিলেট করে প্রশ্ন দিতে পারে। মানবতার জাগরণ বার্তা দেওয়া হয়েছে নিচের কোনটিতে? অপরিচিত, রেইনকোট, মানব কল্যাণ, আমার পথ, মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কি মনে করি? ভিক্ষা, দান, মানব কল্যাণ, মানব সেবা, মানব কল্যাণ মনে করি, কিন্তু আমাদের কনসেপ্ট ভুল। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কে? রাষ্ট্র। এই কথা অনেক ভারী, এটা তোমাদের লেভেলে অনেকেই বুঝতে পারো না। কিছুক্ষণ আগে যে ভাইটা ব্যাখ্যাটা দিয়ে আসলাম, জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক, অর্থাৎ সোসাইটি যেভাবে ভাবে তার টোটাল যোগফলটাই হচ্ছে রাষ্ট্রের চিন্তা। আমি ভালো, রাষ্ট্র ভালো; আমি খারাপ, রাষ্ট্র খারাপ; আমি বিল গেটস, রাষ্ট্র আমেরিকা। বুঝতে পারছো? আর আমি যদি গরিব হই, রাষ্ট্র হচ্ছে তোমার কঙ্গো। সোজা কথা।
ক্লিয়ার? আমি ভালো, আমি আমাকে পরিবর্তন করছি, আমি সুনাগরিক মানে আমার রাষ্ট্র ভালো, আমি দেশপ্রেমিক মানে আমার রাষ্ট্র সেফ, আমি ধনী মানে আমার রাষ্ট্রের জিডিপি অনেক বেশি হবে। সিম্পল। সো জাতি তৈরি হয়েছে নাগরিক দিয়ে। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনা দুটা মিলে হচ্ছে রাষ্ট্র। এক কথায় শেষ। ভিক্ষুক ভিক্ষা চাইতে আসলেন, নবী তাকে কি দিয়েছিলেন? অর্থ, কুড়াল, স্বর্ণমুদ্রা, ব্যবসার সামগ্রী। তাকে দিয়েছিলেন কুড়াল। রাসূলের সিরাতে এই ঘটনাটা আছে। এক ভিক্ষুক আসলে ভিক্ষা করতে, সে শক্ত সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে সব শুনেন, শুনে বললেন যে তুমি ভিক্ষা করবে না, তোমার ফ্যামিলির মানুষের জীবিকা নির্বাহ করবে এভাবে। তোমার সম্পদ বলতে বলছে আমার একটা কম্বল, এটা বালতি, এরকম একটা ব্ল্যাঙ্কেট আছে, আর সম্ভবত একটা কি ছিল, বালতি বা কিছু একটা ছিল তার নিজের প্রপার্টি। তো নিয়ে আসো। নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিক্রি করে দিলেন। দিয়ে এখানে যে অর্থটা হইলো আর কিছু অর্থ যোগ করে তাকে কোরাল তৈরি করে দিলেন। কোরাল দিয়ে বলেন জঙ্গল থেকে কাঠ কাটবে, সেটা দিয়ে তুমি কি করবে? হালাল ভাবে জীবিকা নির্বাহ করবে, পরিশ্রম করে, কারণ তুমি শক্ত সামর্থ্য মানুষ, তুমি ভিক্ষা করবে না। বুঝা গেছে ব্যাপার? এগুলো মাথায় রাখবা। ইসলাম কিভাবে আমাদেরকে আত্মমর্যাদা সম্পন্ন হওয়ার কথা বলছে, ইসলাম কিভাবে আমাদেরকে জ্ঞান অন্বেষণের কথা বলছে, এগুলো জানতে হবে। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ কি? ব্যক্তি, পরিবার, বিশ্ব, মহল্লা। ব্যক্তি, আমি সব থেকে ছোট্ট, কিন্তু তার থেকেও ছোট এখানে অঙ্গ দিয়ে বলছে, এটা মূলত ইউনিট। বেসিক্যালি এখানে ইউনিট বলা আছে, ইউনিট হলো পরিবার। ব্যক্তি না, সে অর্থে এটা পরিবার। ওখানে বলা আছে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট বা অংশ যেটা, সেটা হচ্ছে পরিবার। সোসাইটির সাপেক্ষে বলা হয়েছে। হ্যাঁ, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের হিবার বক্তৃতামালায় করেছিলেন ইংল্যান্ডে। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স এর অর্থ কি? তুমি যদি শাব্দিক অনুবাদ করো, সম্পর্ক, মৌলিক, সত্য, পৃথিবী অ্যাপিয়ারেন্স মানে আমি যেটা দেখতে পাই। অর্থাৎ যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এই, আমার বাহ্যিক পৃথিবী আমি যেটা দেখি তার সব থেকে মৌলিক সত্য হচ্ছে সম্পর্ক। অর্থাৎ আমার জাগতিক জগৎ, আমার সোসাইটি, আমার রাষ্ট্র, আমার সমাজ এবং পারিবারিক জীবন, আমার আন্তর্জাতিক জীবনে আমি যা কিছু দেখি, সবকিছুর মূল পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ। এটা ফান্ডামেন্টাল ট্রুথ কোথাকার? যতটুকু আমি দেখতে পাই এই পৃথিবীর। অর্থাৎ আমরা পরস্পরের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। আমি আমাকে নিয়ে, পরিবার সম্পর্কিত সমাজের সাথে, সমাজ সম্পর্কিত রাষ্ট্রের সাথে, রাষ্ট্র আবার বিশ্ব সমাজের অংশ। তাই না? সো আমরা কেউ একজন থেকে আরেকজন আলাদা না। আমার কল্যাণ হইলে পরিবার এবং সমাজের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হইলে রাষ্ট্রের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হলে পৃথিবী সুন্দর হবে। সো রিলেশনশিপ এটা একে অপরের সাথে সম্পর্কিত। খুব এটা চমৎকার বন্ডেজ তৈরি করা আছে এটার মধ্যে। এই হচ্ছে সেই বিখ্যাত কথাটা, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। মারাত্মক কথা। বুঝতে পারছো? স্রেফ সদিচ্ছা দ্বারা কি সাধিত হয় না? মানব কল্যাণ সাধিত হয় না। আমি ইচ্ছা করে বসে থাকলাম, মোটিভেশনের কলিজা ফাটলো, আর পড়াশোনা করলাম না, আমি কি চান্স পাবো? তুমি খুব স্বপ্ন দেখতেছো, ওয়াও ভার্সিটিতে চান্স পেলে এই হবে ওই হবে, হলে থাকবো, বন্ধুদের নিয়ে ঘুরবো, রাতের বেলা আহ নাজিরা বাজারে যায় হচ্ছে হাজির বিরিয়ানি খাবো, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বিশাল স্বপ্ন তুমি দেখতেছো, ওয়াও, তোমার লাইফটা ওয়াও হয়ে যাবে, তারপরে চান্সই পাইলে না। সদিচ্ছা আছে, কাজ করো না, অ্যাকশনে যাও নেই, কাজ হবে? হবে না তো। তো শুধু সদিচ্ছা নিয়ে বসে থাকলে মানব কল্যাণ হয় না, এটাই বলছে। মানব কল্যাণ সাধনে আমাদের কোনটি বদলাতে হবে? সমাজ, রাষ্ট্র, দৃষ্টিভঙ্গি, পরিবেশ। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা যেভাবে মানব কল্যাণকে ডিফাইন করি সেভাবে না। নিচের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? গ্রহীতা, যিনি গ্রহণ করেন ওনাকে বলা হয়েছে। কোন পথে গেলে মানুষের কল্যাণ সাধন সম্ভব? করুণার পথ, সমবেদনার পথ, ক্ষমতার পথ, সমতার পথ। ডেফিনেটলি সমতার পথ। সাম্য বুঝতে হবে আমার। ভিক্ষুকে নবী কুড়াল কিনে দিয়েছেন কেন? করুণা করে না, স্বাবলম্বী মর্যাদাবান হওয়ার জন্য। এটাই, অনুগৃহীত হওয়ার জন্য না, দান করার উদ্দেশ্যও না, স্বাবলম্বী এবং মর্যাদাবান হওয়ার জন্য। লেখকের মতে কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়? রপ্তানির পরিমাণ হ্রাস পায়, যখন তাদের জনগণের আত্মগৌরব বিস্তৃত হয়, যখন বিদেশি পণ্য আমদানির পরিমাণ বৃদ্ধি করে, যখন হাত পাতার চালু করে থেকে প্রশ্রয় দেয়। দেখো, এটা আর এটাই উত্তরের ভাই ক্যারি করে। কিন্তু তুমি যদি তোমার টেক্সট থেকে উত্তরটাকে নেও, তাহলে
এটা কিন্তু এটা বিস্তৃত হয় না, এটা ক্যারি করে না। বিস্তৃত হয় মানে স্প্রেড হওয়া, আর বিস্তৃত হওয়ার একটা আছে স্মৃতি হারায় ফেলা, এটা বিস্তৃত, তাহলে এটা ক্যারি করে না এটাই। যেমন হাত পাতা আর চাটুকারে তাকে প্রশ্রয় দেয়। বুঝতে পারছো? এরপরে হচ্ছে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজমের মূল কথা কোনটি? মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন, মানব মর্যাদাকে স্বীকৃতি দেন, বিচার বুদ্ধি সম্পন্ন মানবিক মর্যাদা। মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন, বেঁচে থাকা। মজিদ মজিদ। মানব কল্যাণ গল্পের লেখকের মতে মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কেমন পৃথিবী রচনা করা সম্ভব? কল্যাণময় পৃথিবী। একটা চমৎকার ওয়ার্ল্ড তৈরি হইতে পারে যদি তুমি মুক্ত বুদ্ধি নিয়ে ভাবো, যদি তুমি সবার জন্য ভাবো, যদি তুমি সমাজের জন্য ভাবো, তাহলে কি হইতে পারে? একটা চমৎকার ওয়ার্ল্ড তৈরি হইতে পারে। মুক্ত বুদ্ধি কথাটি কি অর্থে প্রয়োগ করা হয়েছে? সংকীর্ণতা হতে মুক্ত, স্বাধীনভাবে মত প্রকাশ, জ্ঞানের মুক্ত চর্চা, মুক্তির আশায় বৃদ্ধির চর্চা। দেখো, মুক্তির আশায় প্রত্যেকটা আহ কথার মধ্যে পজিটিভিটি আছে। এখানে মুক্ত বুদ্ধির কথার পরে কোনো নেগেটিভ অপশন নাই, কিন্তু উত্তর তুমি যখন নিবা, মুক্তির আশাহীনে বৃদ্ধির চর্চা হয়েছে, বুদ্ধির না, এটা গেল গা। জ্ঞানের মুক্ত চর্চা নেওয়া যেতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ নেওয়া যেতে পারে, সংকীর্ণতা সংকীর্ণতা হতে মুক্ত নেওয়া যেতে পারে, কিন্তু ভালো উত্তর হচ্ছে এটা। কারণ আমরা যে প্রবন্ধটা পড়তেছি এটা কোনো রাজনৈতিক ওই লেভেলের, মানে ডেমোক্রেসিকে ডিফাইন করার জায়গা থেকে ওই প্রবন্ধ পড়ছি না। আমরা পড়ছি সোসাইটির কিভাবে কল্যাণ হবে সেই অ্যাঙ্গেল থেকে। তো সেখানে মুক্ত বুদ্ধি মানে সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া, এটা আমার চিন্তার যে অ্যারোগ্যান্স সেটাকে প্রত্যাহার করে ফেলা। আমার চিন্তা যদি কনফাইন্ড থাকে, সীমিত থাকে, সেখান থেকে উদার হয়ে যাওয়া, লিবারেল হয়ে যাওয়া, ওই জায়গাটা হচ্ছে মুক্ত বুদ্ধি। আবুল ফজলের মাটির পৃথিবী কোন ধরনের রচনা? প্রবন্ধ, উপন্যাস, গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ? মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, তাই না, চৌচির, এগুলো তার বই। তবে তার একটা বিখ্যাত বই আছে, যদি পারো চাও পড়তে পারো। নাম বলে দিচ্ছি, তোমাদের বই তো এটার নাম আছে, চাইলে পড়ো। মাটির পৃথিবী গল্প। চাইলে পড়তে পারো হচ্ছে রেখাচিত্র, চমৎকার বই, আত্মজীবনীমূলক লেখা, এটা পড়তে পারো চাইলে। তারপরে আসো, কোনটি আবুল ফজলের রচিত গল্পগ্রন্থ? চৌচির, মৃতের আত্মহত্যা, রাঙা প্রভাত, রেখাচিত্র। গল্পের বইয়ের কথা বলছে, আমরা একটু আগে কি বললাম? আবুল ফজলের মাটির পৃথিবী কোন ধরনের বই? গল্পগ্রন্থ। এখানে বলছে গল্পগ্রন্থ কোনটা? চৌচির, মৃতের আত্মহত্যা, রাঙা প্রভাত, চৌচির তো উপন্যাস, শুরুর দিকে পড়ে আসছে। রেখাচিত্র আত্মজীবনীমূলক কথা, রাঙা প্রভাত উপন্যাস, তাহলে গল্প হচ্ছে মৃতের আত্মহত্যা। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল, সামান্য, সীমাহীন, নগণ্য। পার্থক্য হচ্ছে আকাশ পাতাল, অনেক বেশি পার্থক্য। মানব কল্যাণের লক্ষ্য কি? মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো, এটাই তো। আর কোনো কিছু কি মিলতেছে? মিলতেছে না, এটাই উত্তর। মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। এবার বক্তৃতামালা কোথায় প্রদান করা হয়েছিল? ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, বোস্টন? এটা করা হয়েছিল ইংল্যান্ডে, তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এরপরে আসো, কোন মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না? বিভক্তি করো না, সহযোগ বিভক্তি। আমি যদি রাষ্ট্রের মানুষকে ডিভাইড করতে চাই, কল্যাণ করা যাবে না, মানুষের মধ্যে একতা তৈরি করতে হবে। লালনের রচনায় কোন বিষয়টি ফুটে উঠেছে? জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম, সুফিবাদ, মানবিক চেতনা, মরমী চেতনা। এখন অপশনের আলোকে বললে কমপক্ষে সবগুলাকে নেওয়া যাবে, তারপরেও ওই টেক্সটের আলোকে যদি নেই তাহলে মানবিক চেতনা এটা নিতে হবে আর কি। বর্তমানে আমরা মানব কল্যাণ অর্থে যা বুঝি তার প্রধান অন্তরায় কোনটি? জাতীয় গোষ্ঠীগত চেতনা, যেটা সেটা। কারণ আমরা জাতি হিসাবে, গোষ্ঠী হিসাবে বিভক্ত হয়ে আছি। মনে করো এক দেশ আরেক দেশকে সামান্য মনে করতেছে, আমরা শ্রেষ্ঠ তোমরা ভুল। আবার রাষ্ট্রের মধ্যে আলাদা আলাদা জাতি আছে, আলাদা আলাদা তোমার হচ্ছে এথনিসিটি আছে। যেমন ধরো ভারতে তামিলরা বলতেছে আমরা সবচেয়ে ট্যালেন্ট, ঠিক আছে,
পাঞ্জাবিরা বলতেছে আমাদের ট্রেডিশন অনেক পুরাতন। ধরো, তারপরে ধরো উত্তরপ্রদেশের মানুষ আবার তাদের একটা নিয়ে বলতেছে। এখন তারা যদি এগুলো নিয়ে বিভক্ত হয়ে পড়ে, ওইদিকে নাগাল্যান্ডের নাগারা বলতেছে এটা আমাদের এলাকা, নাগাল্যান্ড স্বাধীন করে দিতে হবে, তাহলে জাতি এবং গোষ্ঠীগত চেতনা মানব কল্যাণের একটা বড় ধরনের বাধা। কারণ এটা বিভক্ত করে ফেলে, এটা মানুষকে একত্র হইতে বাধা দেয়। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ কিসে পরিণত হয়? মানব অপমানে পরিণত হয়। বুঝতে পারছো? মানব কল্যাণ করা যায় না, সেটা মানব অপমানে পরিণত হয়। কর্মের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছিন্ন? সামাজিক পরিণতি, মূল্যবোধ, ব্যক্তিগত অর্জন, আত্মিক পরিতৃপ্তি। কর্মের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছিন্ন? আমি আমার কাজের সাথে, ওই যে বলছিলাম একটা সোশ্যাল কনসিকুয়েন্স আছে, তোমাদের ওই যে অপশন ইংলিশে ছিল মনে আছে, আমি রিক্সাওয়ালাকে ভাড়া কম দিলে এটা যে সোসাইটির উপরে প্রভাব তৈরি করবে, ওই যে একটু আগে যেটা বললাম কিছুক্ষণ আগে, সেটা আমার কাজের সাথে একটা সামাজিক পরিণতি সম্পর্কিত আছে। প্রকৃত মানব কল্যাণের জন্য কোনটির প্রয়োজন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সুপরিকল্পনা, মুক্ত বুদ্ধির চর্চা, আত্মোপলব্ধি। ক এবং গ দুটোই ভালো উত্তর। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মুক্ত বুদ্ধির চর্চা, তবে এটা বেশি ভালো। করোনার বশবর্তীতে দান খয়রাতের অবশ্যম্ভাব্য পরিণতি কি? মনুষ্যত্বের অবমাননা। আমি যদি করোনার বশবর্তী হই, দান খয়রাত করি, মনুষ্যত্বের উন্নয়ন, বিকাশ বা মান মর্যাদা বৃদ্ধির কোনোটাই হবে না, হবে মনুষ্যত্বের অবমাননা। কোন ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না? শুধু মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীলতা। অর্থাৎ আমি যদি মানুষকে কেবল মনে করে খাওয়াইলাম, বিরাট ভালো কাজ করলাম, লঙ্গরখানায় খুলে দিলাম, বা ধরো মানুষকে ফ্রিতে বিরিয়ানি দিলাম মাসে 2 দিন, বা যেটাই করলাম, আমি তারে কি করলাম আসলে? আমি আসলে তাকে ক্ষুধা নিবারণে সাহায্য করছি। তো ক্ষুধা নিবারণ মানে তার জৈব অস্তিত্বের প্রতি আমি সহানুভূতিশীলতা দেখাইছি। এটা ফলপ্রসূ হইতে পারে না, কারণ সে ফ্রিতে খাবার পায় ওইটাই খাবে, আর সে কাজ আর করবে না। ভালো কাজের হোটেলের মতো আর কি। উদ্যোগটা ভালো, চমৎকার একটা উদ্যোগ, কিন্তু এটা অনেক মানুষকে নেগেটিভ করতে পারে কিনা এই প্রবন্ধের আলোকে যদি আমরা আলোচনা করি। দেখো, আমরা যদি একটু মুক্ত বুদ্ধির চর্চা করি, দিনেতে 2বার বা 1বার ধরে এখানে খাবার দেওয়া হচ্ছে, তাহলে ওই জায়গায় যায় সে বসে থাকবে টাইম মতো, তারপর ডিম খিচুড়ি খায় আইসা ডেন্ডি টাইনা রাস্তায় ঘুমায় পড়বে। এরও কিন্তু কাজ করে খাওয়ার মতো সুযোগ বা সামর্থ্য হইতে পারতো, কিন্তু সে সেটা করবে না, কারণ ফ্রিতে খাওয়া যাচ্ছে। আরেক দল অপরাধী নাকি আছে এমন, কদিন পর পর কিছু একটা ঝামেলা পাকায় পুলিশের হাতে অ্যারেস্ট হয়, তারপরে জেলে চলে যায়। ওখানে গেলে আর কোনো কাজ কাম নাই, তাহলে খাইলো। চিন্তা করতে পারছো ব্যাপারটা? তো কখনো কখনো জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল হওয়াটা মানুষকে তার নিজের মর্যাদা ভুলাই দিতে পারে। সে যে মানুষ, তার মধ্যে যে পটেনশিয়াল আছে এটা সে ভুলে গিয়ে আমার করোনার পাত্র হয়ে সে নিজেও মরলো, সোসাইটিরও ক্ষতি করলো। সোসাইটি তার থেকে কিছু পাইলো না, এমনও হইতে পারে। দুটোই হইতে পারে। আবার এটার কারণে ভালো হইতে পারে, যারা অক্ষম মানুষ, যারা চলতে ফিরতে পারে না বা টোটালি অসহায়, তারা এখান থেকে সুবিধা পাইতে পারে। দ্যাটস ভেরি গুড। মানব কল্যাণের প্রাথমিক সোপান কোনটি? মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত কল্যাণ পৃথিবী রচনা করা। এটা কি আমার ভালো উত্তর মনে হচ্ছে? দেখি, প্রাথমিক সোপান বলছে কিন্তু, হ্যাঁ। মানুষের স্বাভাবিক অধিকার ও মর্যাদা স্বীকৃতি প্রতিষ্ঠা, সেবাধর্মী কাজকে মানব কল্যাণের একমাত্র পথ থেকে নিষ্কৃতি প্রদান, মানুষের মানবিক বৃত্তির বিকাশের পথ বেড়ে ওঠা। এটা মানুষের মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে ওঠা, প্রাথমিক সোপান বলছি কিন্তু। প্রাথমিক সোপান বলে এটা বেশি সুন্দর উত্তর। রেড ক্রস কোন ধরনের প্রতিষ্ঠান? রেড ক্রস হচ্ছে সেবাধর্মী। এটা 1863 সালে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ড বর্তমানের যেটা সদর দপ্তর, সুইজারল্যান্ডের জেনেভাতে এটা সদর দপ্তর। তো ভালো প্রতিষ্ঠান আছে সবগুলো সদর দপ্তর সুইজারল্যান্ড জেনেভাতে হয়। মানবিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন রেড ক্রস, WHO, ILO, দেখবা এরকম প্রচুর প্রতিষ্ঠান, তাদের সদর দপ্তর সুইজারল্যান্ড, জেনেভা। আচ্ছা, এটার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে হেনরি ডুনান্ট। এটার 3টা নাম। এটাকে রেড ক্রস বলে, এটাকে
রেড ক্রিসেন্ট বলে? রেড ক্রিসেন্ট বলে হচ্ছে মুসলিমরা, রেড ক্রিসেন্ট নামে ডাকে, একই প্রতিষ্ঠান। আর তারপরে হচ্ছে এটাকে রেড ক্রিস্টাল বলে, রেড ক্রিস্টাল এই নামেও ডাকা হয় এটাকে, হ্যাঁ। রেড ক্রিস্টাল বলে হচ্ছে ইহুদিরা। আর বাকিরা, খ্রিস্টান সহ বাকিরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড রেড ক্রস নামে ডাকে। তিনটা নাম। রেড ক্রিসেন্ট মুসলিমরা বলে, মানে মুসলিম বিশ্বে আমাদের দেশের রেড ক্রিসেন্ট। ইসরায়েলিটার নাম হচ্ছে রেড ক্রিস্টাল। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মুসলিম বিশ্ব বাদে, ইহুদি বাদে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এটাকে দেখা হচ্ছে রেড ক্রস। ক্রস তো বুঝোই, রেড দিয়েই করি, তাহলে বুঝতে পারবা। এই যে রেড ক্রস, খ্রিস্টানদের প্রতীক না এটা? আচ্ছা, হেনরি ডোনাল্ড এটা প্রতিষ্ঠা করেন। আর হচ্ছে পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যেটা 3 বার নোবেল পাইছে। নোবেল পাইছে হচ্ছে 3 বার, 3 টাইমস। 1917, 1944, 1963। এখন কিভাবে পাইছে ব্যাখ্যা দিয়ে দেখো, বোঝো নাকি? এটা সেবাধর্মী প্রতিষ্ঠান, এটা প্রথম বিশ্বযুদ্ধ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা হচ্ছে 100 বছর পূর্তি। 1863-তে জন্ম হয়েছে এই প্রতিষ্ঠানের, 1963-তে এর 100 বছর হয়েছে, এই বছরটাকে নোবেল দেওয়া হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ উদ্বাস্তু মানুষের সেবা করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধও তাই। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত, 18 নভেম্বর পর্যন্ত আর কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত। তাহলে এখানে দেখো 44-এ পাইছে একবার, 17-তে পাইছে একবার, আর 100 বছর পূর্ণ হওয়ার পরে 1963 সালে পাইছে আরেকবার। পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান যেটা 3 বার নোবেল পাইছে। এখন এই ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লে বুঝতে হবে সেবা গ্রহণকারীর সংখ্যাও পৃথিবীতে বাড়ছে। বুঝতে পারছো কথাটা? আশা করি এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারছি। অন্য প্রাণীর থেকে মানুষের ভিন্নতার কারণ কি? উন্নত ভাষার ব্যবহার, দৈহিক বিবর্তন, মানুষের মধ্যকার উন্নত অসীম সম্ভাবনার বীজ, মানুষের বুদ্ধিমত্তা। অন্য প্রাণী থেকে আমরা কেন আলাদা হয়েছি, তাই না? সবগুলোই তোমার কাছাকাছি উত্তর, তবে মানুষের মধ্যকার অনন্ত অসীম সম্ভাবনার বীজ, এই কারণে মানুষ অন্য প্রাণী থেকে আলাদা। সকল ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা কোনটির আদেশ দিয়েছেন? বুদ্ধির উন্নয়ন, বিভক্তিকরণ, আত্মার শুদ্ধিকরণ, মানবতাবাদ ও সর্বজীবের হিত। মানবতাবাদ এবং সর্বজীবের হিত, সব ধর্মেই এই জিনিসগুলোর কথা আছে কমন। মুসলিম সাহিত্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে যার নাম আছে তার থেকে কাকে নিবা? আবুল ফজল। তো এই ছিল তোমাদের সাথে আলোচনা। ভালো থাকবা, খুব ভালো থাকবা। আবার কথা হবে পরের লেকচারে। আল্লাহ হাফেজ।